আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের জন্য আবার ফিরে আসলাম। এবং আজকে আমরা গিয়ে নতুন করে বোর্ড যে সলিউশন করতেছিলাম ইজি অ্যাকাউন্টিং বই থেকে, তারই একটি পর্ব ধারাবাহিকভাবে শুরু করতেছি এবং এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক বেশি এটাকে পছন্দ করবা, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি অনেক ভালো করে তোমাদের জন্য পিন পয়েন্ট সহকারে বোঝাবো ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি এরপরে তোমাদের শুধু এই অঙ্ক না, এই টাইপের যে কোনো অঙ্কই প্রবলেম সলিউশন করতে পারবা তোমরা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। ওকে, তো আমরা শুরু করতেছি কোন বোর্ড লক্ষ্মী ভাই? আমরা শুরু করতেছি ঢাকা বোর্ড 2023। ঢাকা বোর্ড 2023 আমরা শুরু করব এবং ঢাকা বোর্ড 2023-এর তুষার এন্টারপ্রাইজের এটা জুলাই মাসের লেনদেন। ওকে, চলো আমরা শুরু করি তুষার এন্টারপ্রাইজের কত, এটা 2022 সালের জুলাই মাসের লেনদেন। ঠিক আছে, জুলাই মাসের 10 তারিখে এখানে যে লেনদেনটা বলা আছে সেটা রানিকা ট্রেডার্সের নিকট প্রতি কেজি 100, প্রতি কেজি কত, প্রতি কেজি 110 টাকা দরে 200 কেজি মসুর ডাল বিক্রয় এবং প্যাকিং খরচ 250 টাকা, কারবারি বাট্টা 5%। চালান নং দেয়া আছে, চালান নং কত দেয়া আছে? চালান নং দেয়া আছে 301। সো এইটা একটা ধারে লেনদেন। কেন? শুধুমাত্র যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে ক্রয় বিক্রয় বলা থাকে সেটা অবশ্যই একটা ধারে বিক্রয়। এবং দেখো এখানে রানিকা ট্রেডার্সের প্রতি কেজি 100 টাকা দরে 200 কেজি মসুর ডাল, এবং এখানে কিন্তু কোথাও নগদের কথা বলে নাই। বাট এটা একটু তোমরা মনোযোগ দিয়ে মনে রাখবে আমার ভাই বোনেরা, সেটা যদি এই রানিকা ট্রেডার্সের সাথেই আবার আমাদের নগদ বা ব্যাংক বলা থাকতো তখন কিন্তু সেটা অবশ্যই একটা নগদ লেনদেন তৈরি হতো। ওকে, এরপরে জুলাই মাসের 20 তারিখে বলছে রাসেল এন্টারপ্রাইজের নিকট প্রতি কেজি 50 কেজির, হ্যাঁ প্রতি 50 কেজির বস্তা কত করে? 2500 করে কত বস্তা? 50 বস্তা মিনিকেট চাল বিক্রয়। চালানে পরিবহন খরচ ধরা হয়েছে কত? 1000। ওকে, এবং কারবারি বাট্টা 10%, চালান নাম 302। দেখো এখানে তোমাদের একটা চমৎকার বিষয় ওরা উল্লেখ করে দিয়েছে, সেটা প্রতি বস্তায় কত আছে? 50 কেজি, এবং এই প্রতি বস্তার দাম কত? 2500 টাকা। কিনছে কত বস্তা? 50 বস্তা। কত বস্তা কিনছে? 50 বস্তা কিনছে। কত বস্তা কিনছে? 50 বস্তা। তাহলে এই যে 50 কেজির বস্তা, এখানে একটা ওরা গেম খেলতে পারতো। এখানে যদি তোমাকে বলে দিত যে প্রতি কেজি, প্রতি কেজি, তাহলে তোমাকে আগে করতে হইতো কি, এই যে প্রতি কেজি যে 50 টাকা, এই যে প্রতি কেজি, এই প্রতি কেজিরে আগে তোমাকে গুণ দিয়ে বের করতে হইতো। ধরো প্রত্যেক কেজির দাম কত? প্রত্যেক কেজির দাম বলা নাই, তাহলে 50 থাকে 50 কেজি থাকে একটা বস্তায়। ওকে, তাহলে আমরা ধরে নিলাম এই প্রতি কেজির দামই ওরা বলছে কত? 2500। এরপর আমাকে আবার 50 বস্তা দিয়ে গুণ দিতে হইতো, কারণ কি তখন এককটা ছিল আলাদা। সো অনেক সময় দেখবা তোমাদের এভাবে কিন্তু ওরা একটু চালাকি করে দেয়। সো তোমরা সবসময় খেয়াল রাখবা এই যে এককটা ঠিক আছে কিনা। বস্তা, এই যে এককটা এখানে বস্তা, যদি এককটা প্রতি থাকে আর ওইটা বস্তায় বলে দেয় তখন তোমাকে আগে ওই বস্তায় কতটুকু আছে সেটা বের করে নিতে হবে। এই গেমগুলো তোমরা একটু খেয়াল করবা, ঠিক আছে? তোমাদের সাথে এটা পরীক্ষার হলে দেওয়া হবে, তোমরা নার্ভাস হয়ে যাবে না, ঠিক আছে লক্ষ্মী ভাই? ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো ক নম্বরে আমাদের বলছে কারবারি বাট্টার পরিমাণ, আর খ নম্বরে বলছে তুষার এন্টারপ্রাইজের বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে। কি প্রস্তুত করতে বলছে? বিক্রয় জাবেদা। ওকে, বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে এবং তুষার এন্টারপ্রাইজের লেনদেনগুলো সংশ্লিষ্ট খতিয়ান তৈরি করতে বলছে। ওকে, তাহলে দেখো ক নম্বর আমরা প্রথমে সলভ করবো, ঠিক আছে লক্ষ্মী ভাই? ক নম্বর সলভ করবো। দেখো ক নম্বর সলভ করতে গেলে আমরা দেখলাম কারবারি বাট্টা। ওকে, তাহলে আমাদের এই অঙ্কে প্রথমে যে জুলাই মাসের 10 তারিখ ছিল এবং জুলাই মাসের 20 তারিখ ছিল, তাহলে জুলাই মাসের 10 তারিখে কারবারি বাট্টা ছিল 5%, জুলাই মাসের 10 তারিখে কারবারি বাট্টা ছিল 5%, আর জুলাই মাসের 20 তারিখে কারবারি বাট্টা ছিল 10%। ঠিক আছে, তাহলে আমরা নিচে সুন্দর করে লিখলাম, নিচে তুষার এন্টারপ্রাইজের কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করা হলো। এই যে দেখো এই যে কারবারি বাট্টা, এটা কিন্তু অনেক সময় তোমাদের নাম দেয়া থাকতে পারে ব্যবসায়িক বাট্টা, ব্যবসায়িক বাট্টা, এইটার নাম দেয়া থাকতে পারে ব্যবসায়িক বাট্টা। আবার অনেক সময় দেয়া থাকতে পারে ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, এভাবে করে বলে দেওয়া থাকতে পারে। কারবারি বাট্টার অপর নাম ব্যবসায়িক বাট্টা অথবা ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। ঠিক আছে, তাহলে এই যে বিক্রয় বাট্টাটা ওরা কিভাবে বের করলো, চলো আমরা একটু দেখি বিক্রয় বাট্টাটা আসলে কিভাবে বের করছে। প্রথম লেনদেনে আমরা কি করছিলাম? আমরা প্রতি কেজি কত? 110 টাকা করে 200 কেজি, তাহলে 110 দিয়ে 200 রে গুণ দিলাম, যে টাকাটা বের হয়ে আসলো সেখান থেকে আমরা 5% বের করলাম। তাহলে 110 দিয়ে 200 কে যে গুণ দিছি এবং সেখান থেকে যে আমাদের 5% বের হয়েছে সেটা আমরা বের করে নিছি। বের করে আমাদের বের হয়েছে কত? 1100 টাকা।
এরপরটা আমাদের কি বলছিল, আমরা হচ্ছে প্রত্যেক বস্তা, এই যে 50 কেজির বস্তা, এই যে 50 কেজি যে বাড়তি কথাটা আমাদের বলে দিছে, এই যে 50 কেজির বস্তা, এই 50 কেজির বস্তা আমরা হচ্ছে 2500 টাকা করে, 50 কেজির বস্তা কত করে, 2500 টাকা করে আমরা কি করছি, 50 কেজির বস্তা আমরা 2500 টাকা করে হচ্ছে কিনছি। তাহলে 2500 ইন্টু 50 দিয়ে গুণ দিলাম, আমাদের যে টাকাটা চলে আসলো তার উপরে হচ্ছে আমরা কি করছি, 10% কারবারি বাট্টা ধরে ফেলছি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, দুইটা যোগ করলে 13,600। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আপনি তাহলে শুধুমাত্র পণ্যের ক্রয় মূল্যের সাথে ধরলেন, আরো যে আমাদের আনুষঙ্গিক খরচ ছিল তো ওই খরচগুলো কেন ধরলেন না? ভাই একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে সবসময় যখন আমরা কারবারি বাট্টা বের করব, কারবারি বাট্টা বের করতে গেলে সবসময় পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপরেই কারবারি বাট্টা ধরতে হয়। কারবারি বাট্টা কখনোই তোমার আনুষঙ্গিক খরচ যোগ করে হয় না। কারণ একটু চিন্তা করো, ধরো তুমি হচ্ছে গিয়ে একটা শপিং সেন্টারে গেছো কোনো কিছু ডিসকাউন্টে কিনতে, তো তুমি যে রিক্সা ভাড়া দিয়ে গেছো, তুমি ওখানে স্ন্যাক্স খাইছো, তখন কি হয়েছে, তোমাকে কি এগুলোর উপরে ওরা দিয়ে দিছে, মানে বাট্টা ছাড় দিয়ে দিছে? না, ওরা ছাড় দিচ্ছে শুধুমাত্র ওই পণ্যের মূল্যের উপর থেকে। তো সবসময় এটা মনে রাখবা, কারবারি বাট্টা কখনো আনুষঙ্গিক খরচ যোগ করে হবে না, শুধুমাত্র পণ্যের ক্রয় বিক্রয়ের উপরেই কারবারি বাট্টা বাদ দিতে হবে। ওকে, ডান। তাহলে আমরা হচ্ছে এটা করে ফেললাম, আমাদের যোগ করে হয়েছে 13,600। তার মানে আমাদের ক নম্বরের অ্যান্সার শেষ। এখন আমরা করব হচ্ছে খ নাম্বার। আর খ নাম্বারে হচ্ছে আমাদের কি বলছে, বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে। এখন আগে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, কেন বিক্রয় জাবেদা আমরা তৈরি করি লক্ষ্মী ভাই? বিক্রয় জাবেদা আমরা আসলে তৈরি করি ধারে পণ্য বিক্রয়ের জন্য। কিসের জন্য? ধারে পণ্য বিক্রয়ের জন্য আমরা বিক্রয় জাবেদা করে থাকি। তাহলে দেখি তো আমরা এখানে লেনদেনগুলো কি ছিল। ওকে, দেখো লেনদেনের জায়গায় আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ওই যে রানিকা ট্রেডার্সের নিকট হচ্ছে আমরা ধারে বিক্রয় করছি ডাল, প্যাকিং খরচ হচ্ছে 250 টাকা। তারপর হচ্ছে রাসেল এন্টারপ্রাইজের নিকট আমরা প্রতি 50 কেজির বস্তা হচ্ছে 2500 টাকা দরে বিক্রয় করছি। এবং এই দেখো প্রত্যেকটা হচ্ছে আমার জন্য আলাদা খরচ আছে, চালান নাম্বার আছে, সব আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিক্রয় জাবেদা আমাদের তৈরি করতে বলছেই এটার জন্য যে এই দুইটা লেনদেনই হচ্ছে ধারে। এখন কথা হচ্ছে ধারে আমরা তাহলে কিভাবে বুঝবো যে এটা কেন ধারে ভাই? আচ্ছা, ধারে হওয়ার জন্য তোমাকে বুঝতে হবে যে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে শুধুমাত্র ক্রয় বিক্রয় বলা থাকবে, সেখানে ব্যাংক বা অন্য কোনো নগদের কথা বলা থাকবে না, সেটা হচ্ছে আমার ধারে লেনদেন। সো এইটা একটা ধারে লেনদেন, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এবার একটা বিক্রয় জাবেদা করব। ঠিক আছে, বিক্রয় জাবেদা করতে হলে কি করতে হয়? অবশ্যই ধারে বিক্রয় দিয়ে করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে বলা আছে তুষার এন্টারপ্রাইজ, আমরা সুন্দর করে ছকটা করে নেব বিক্রয় জাবেদা, এবং ওইখানে সুন্দর করে তোমরা একটু লিখে দিবা নিচে তুষার এন্টারপ্রাইজের বিক্রয় জাবেদা প্রস্তুত করা হলো। এটা আসলে সৌন্দর্যের জন্য, এটা ভালো লাগে এর জন্য। ঠিক আছে, এবার আসি ছক। ছকের মধ্যে প্রথমে কি থাকে দেখো, ছকে টোটাল ঘর থাকে কয়টা? ছকে হচ্ছে টোটাল ঘর থাকে 6টা। মনোযোগ দিয়ে শিখবা, ছকে ঘর থাকবে কয়টা? 6টা। প্রথম হচ্ছে তারিখ, দেন হচ্ছে ডেবিট হিসাব খাত, প্রথমে হচ্ছে তারিখ, দেন হচ্ছে ডেবিট হিসাব খাত, দেন হচ্ছে শর্ত, এখানে চালান নাম্বার, সূত্র, বা তুমি যদি শর্ত সূত্র একসাথে দাও সেটাও কোনো সমস্যা নাই। দেন এই যে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট, এইটা হচ্ছে আমাদের ওই যে জাবেদা। এটা হচ্ছে কি আমাদের জাবেদা বা ডেবিট ক্রেডিট, যেটা হচ্ছে গিয়ে আমরা কি করি, যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে লিখি। কোথায় লিখি? আমরা হচ্ছে গিয়ে যখন আমরা ধারে লেনদেনের ডেবিট ক্রেডিট করি তখন সেটা হয় কি দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এই যে আমরা এখানে ডেবিট হিসাব খাত লিখছি, যেটা আমি সাইন মানে হাইলাইট করে গেছিলাম, দেখো ডেবিট হিসাব খাত কেন লিখছি ভাই? এই যে আমার দুইজন রানিকা এবং হচ্ছে কি রাসেল, এরা হচ্ছে আমার প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। প্রাপ্যর অপর নামই হচ্ছে দেনাদার। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে আমার প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। তাহলে এই যে দুইজন আমার প্রাপ্য হিসাব, ওই যে দেখো দেনাদার ডেবিট, তো এখানে যেহেতু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নাম লেখছি, এরা হচ্ছে আমার ডেবিট হিসাব খাত। এবার তোমাদের একটা চোরা বুদ্ধি বলে দেই, এত কথা তোমাদের বোঝানোর জন্য বললাম, বাট শর্টকাটে, বিক্রয় কি? ক্রেডিট। তাহলে এখানে যাদের নাম লিখবো তারা হবে ডেবিট হিসাব খাত। ক্রয় কি? ডেবিট। এখানে যাদের নাম লিখবো সেটা হবে কি? ক্রেডিট হিসাব খাত। সহজ কথা, তুমি যে হিসাবটা করতেছো এটা যদি ডেবিট হয় এখানে নামগুলো হবে ক্রেডিট, আর তুমি যে হিসাবগুলো করতেছো ওটা যদি ক্রেডিট হয় এখানে নামগুলো হবে ডেবিট। এই হচ্ছে আমাদের বিক্রয় জাবেদা। ওকে, তাহলে চলো বিক্রয় জাবেদা আমরা একটু দেখি এটা আমরা কিভাবে করছি। ওকে, প্রথমে দেখো যখন আমরা রানিকার কাছে বিক্রয় করছি, রানিকার কাছে বিক্রয় করে আমরা কি পাইছি? রানিকার কাছে আমরা বিক্রয় করছিলাম হচ্ছে 110 টাকা করে 200 কেজি।
তাহলে 110 টাকা করে আমরা 200 কেজি, এবং এইটার দাম হয় কত আমাদের কাছে? এইটার দাম হবে হচ্ছে 22,000 টাকা। কত হবে? 22,000 টাকা। এখন এই 22,000 টাকার উপরে আবার একটা ঘটনা ঘটছে। এই যে 5% কারবারিবারটা আছে, এটা তো আর আমি ওকে দেই নাই, কাইন্ড অফ ও আমাকে দেয় না, এটা তো ছাড় নিয়ে চলে গেছে। তাহলে আমাকে এটা মাইনাস করতে হবে। তাহলে এই যে 22,000 উপরে আমরা 5% কি করলাম? 5% কি করলাম আমরা? 1100 টাকা যেটা ছিল সেটা বাদ দিয়ে দিলাম। 5% কি করলাম? 1100 টাকা যেটা ছিল সেটা বাদ দিয়ে দিলাম। এখন হইলো কত? 20,900। তারপরে দেখো ওখানে যে আনুষঙ্গিক খরচ একটা বলা আছে 250 টাকা। আনুষঙ্গিক খরচটা কি নামে বলা আছে এখানে? চলো দেখে আসি। আনুষঙ্গিক খরচটা এখানে বলা আছে প্যাকিং খরচ নামে। তাহলে এই যে প্যাকিং খরচ নামে হচ্ছে আমার আনুষঙ্গিক খরচ 250 টাকা যেটা বলা আছে, সেটা আমরা কি করলাম? সেটা আমরা এখানে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে আমার কি হলো লক্ষ্মী ভাই? যোগ করে দেওয়ার পরে হলো 21,150। দেখো এইটা হচ্ছে আমার নিট বিক্রয়টা একদম, যেখান থেকে আমরা প্রথমে বিক্রয় বের করছি, দেন আমরা কারবারিবারটা বাদ দিছি, দেন হচ্ছে আমরা আনুষঙ্গিক খরচ যোগ করছি। তো এইটা হচ্ছে আমার একদম নিট বিক্রয়। এই টাকাটাই আমরা দেখো, এই টাকাটাই আমরা এই যে উপরে বসাই আসছি কত? 21,150। তার মানে যখন তুমি ক্রয় বিক্রয় এভাবে করবা তখন তোমাকে কি করতে হবে? তখন অবশ্যই তোমাকে কি করতে হবে? প্রথমে টাকাটা বের করতে হবে, দেন কারবারিবারটা থাকলে সেটা বাদ দিতে হবে, দেন আনুষঙ্গিক খরচ যোগ করতে হবে। ঠিক আছে, এবার চলো দেখি রাসেল এন্টারপ্রাইজ কি করছে আসলে। রাসেল এন্টারপ্রাইজ এখানে কি করছে? বিক্রয় প্রথমে যেটা ছিল কত টাকা করে? 2500 টাকা করে। কত বস্তা? 50 বস্তা। তাহলে 2500 টাকা করে 50 বস্তার দাম হয় কত? গুণ করলে হয় 1,25,000 টাকা। 1,25,000। এবার এখানেও কারবারিবারটা ছিল কত টাকা? কারবারিবারটা ছিল 10%। তাহলে এই যে 1,25,000 টাকা বের হয়েছে, তার উপর 10% হয় 12,500 টাকা। সো আমরা এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা পেলাম 1,12,500 টাকা। ওকে, দেখো আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচ বলতে আমরা কি বুঝি? আনুষঙ্গিক খরচ বলতে আমরা বুঝি হচ্ছে যে টাকাটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়, যে টাকাটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় বাড়তি নেওয়া হয়, যে টাকাটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় বাড়তি খরচ হয় আমাদের, সেটাকে আমরা বলি হচ্ছে আনুষঙ্গিক খরচ। তাহলে এখানে দেখো এই যে আমাদের 1,000 টাকা যেটা ছিল, এই যে আমাদের 1,000 টাকা যেটা ছিল, এই 1,000 টাকা আমাদের হচ্ছে একটা আনুষঙ্গিক খরচ। আমরা যোগ করে পাইলাম কত? 13,500। সো তোমরা এটা সবসময় মনে রাখবা যে একটা হিসাব যখন আমরা করব, একটা বিক্রয় জাবেদা একটা ক্রয় জাবেদা যখন আমরা করব, তখন অবশ্যই আমাদের এই আনুষঙ্গিক খরচ এবং কারবারি বাট্টার সময় সবসময় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তারপরও তোমাদের ইয়ার জন্য আমি আরেকবার একটু ধীরে ধীরে এটাকে আলোচনা করে দিই। দেখো আমরা রানিকার কাছ থেকে কি করছি? প্রথমে হচ্ছে আমরা রানিকার টাকাটা যেটা বিক্রয় ছিল গুণ করে বের করছি, দেন ওর উপরে 5% কারবারিবারটা বাদ দিছি, দেন আমরা আনুষঙ্গিক খরচ যেটা ছিল সেটা যোগ করছি। কারণ কারবারিবারটা কখনো আনুষঙ্গিক খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না। কারবারিবারটা শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের উপরে থাকে। রাসেলেও আমরা সেম করছি। 2500 টাকা করে আমাদের যে 50 বস্তা ছিল সেটাকে গুণ করছি, দেন ওখান থেকে 10% আমরা কারবারিবারটা বাদ দিছি, এবং তারপরে আমরা আনুষঙ্গিক খরচ যে 1,000 ছিল সেটা যোগ করছি। তো যোগ করে আমরা হচ্ছে আমাদের বিক্রয় জাবেদায় বসায় ফেলছি। ঠিক আছে, যোগ করে দেখো আমাদের টোটাল হচ্ছে 1,34,650 টাকা। ওকে, তোমাদের জন্য লক্ষ্মী ভাই ছকটা আমি আরেকবার বলি। বিক্রয় জাবেদা আমরা করি হচ্ছে ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য, বিক্রয় জাবেদা আমরা করি হচ্ছে ধারে পণ্যদ্রব্য বিক্রয়ের জন্য, ক্রয়ের জন্য করি হচ্ছে আমরা ক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার ছক হচ্ছে তারিখ, ডেবিট হিসাব খাত, শর্ত, সূত্র, চালান নম্বর, এটা যেভাবেই দাও কোনো সমস্যা নেই, এবং দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আর একটা কথা হচ্ছে, যেহেতু আমরা এখানে ডেবিট হিসাব খাত লিখি, এটার কারণ হচ্ছে এই যে দেনাদারগুলা এরা হচ্ছে আমার ডেবিট, ওই যে কোনায় দেখো দেনাদার হিসাব ডেবিট, এর জন্য। ঠিক আছে, গেল। তাহলে আমার হচ্ছে খ নম্বরের কোশ্চেন অ্যান্সার শেষ। আমরা প্রথমে কারবারিবারটা শিখলাম, এখন আমরা বিক্রয় জাবেদা শিখলাম, এবং দেখি এখন আমরা আসলে কি শিখবো, আমাদের কি বলছে লেনদেনগুলো সংশ্লিষ্ট খতিয়ান। ওকে, তাহলে ওরা হচ্ছে আমাদের এবার কি বলছে? তুষার এন্টারপ্রাইজের লেনদেনগুলো সংশ্লিষ্ট খতিয়ানটা আমাদের করতে বলছে। ঠিক আছে, ওকে চলো এবার আগে একটা বিষয় তোমাদের একটু খেয়াল করাই লক্ষ্মী ভাই, সবাই একটু মনোযোগ দাও, ইনশাল্লাহ তোমরা এটা খুব চমৎকারভাবে বুঝতে পারবে। ওকে, আমরা এখন হচ্ছে গ নাম্বার শুরু করতেছি লক্ষ্মী ভাই, সবাই মনোযোগ দাও। দেখো এখানে চমৎকার একটা কথা বলছে যে তুষার এন্টারপ্রাইজের সংশ্লিষ্ট খতিয়ানগুলো তৈরি করো। ঠিক আছে, দেখো এখানে এই যে তুষার এন্টারপ্রাইজে আমাদের লেনদেনের আসলে কি আছে? আছে হচ্ছে একটা বিক্রয় জাবেদা, আছে কি আছে? একটা বিক্রয় জাবেদা। তার মানে এই বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট যে খতিয়ানগুলো আছে সেটাই তৈরি করতে বলছে। তাহলে
এই যে বিক্রয় জাবেদা বা ক্রয় জাবেদা বা ক্রয় ফেরত জাবেদা অথবা বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা কি, বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা যে থাকে, এইটা থেকে যে খতিয়ান করা যায় সেটা হচ্ছে দুই ধরনের খতিয়ান। কয় ধরনের খতিয়ান? দুই ধরনের খতিয়ান। দুই ধরনের খতিয়ান খতিয়ান করা যায়, ঠিক আছে? দুই ধরনের খতিয়ান করা যায়। তাহলে এই যে দুই ধরনের খতিয়ান আমাদের এখানে করা যায়, আমরা একটু দেখি দুই ধরনের খতিয়ান যে আমাদের এখানে করা যায়, এই দুই ধরনের খতিয়ান আসলে কি কি? দুই ধরনের খতিয়ান, প্রথম খতিয়ান হচ্ছে সাধারণ খতিয়ান। কি খতিয়ান? সাধারণ সাধারণ খতিয়ান। এই যে দুইটা দেনাদার এবং বিক্রয়, দেনাদার এবং বিক্রয়, এই যে মোট টাকা, দেনাদার এবং বিক্রয় এবং এই যে মোট টাকা, এটা দিয়ে যখন আমরা খতিয়ান করি সেটাকে বলে সাধারণ খতিয়ান। তার মানে একটা বিক্রয় জাবেদা ক্রয় জাবেদা, যেহেতু আমাদের এই বিক্রয় জাবেদা ক্রয় জাবেদায় কোনো নগদ বাট্টা থাকে না, তাহলে সাধারণ খতিয়ান কয়টা হবে? দুইটা। দেনাদার বিক্রয়, ক্রয় জাবেদা হইলে পাওনাদার ক্রয়, এভাবে করে এই দুইটা। তার মানে মোট এই টাকা দিয়ে দেনাদার এবং বিক্রয় হিসাব যখন আমরা করব সেটা হচ্ছে সাধারণ খতিয়ান। আরেকটা খতিয়ান আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সহকারী খতিয়ান। কি খতিয়ান? সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান। একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান, ঠিক আছে? তাহলে সাধারণ খতিয়ান কোনটা? ওই যে কোনায় দুইটা, দেনাদার এবং বিক্রয়। আর সহকারী খতিয়ান কোনটা? এই যে প্রত্যেকের নাম আলাদা আলাদা করে বলা থাকে, এটা হচ্ছে সহকারী খতিয়ান। এখানে সহকারী খতিয়ান আরো একটা থাকতে পারতো, আরো দুইটা থাকতে পারতো, অথবা শুধু একটা থাকতে পারতো। তার মানে সহকারী খতিয়ান হচ্ছে একটা, এই বিক্রয় জাবেদা বা ক্রয় জাবেদায় যে কয়টা দেনাদার বা পাওনাদার থাকে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে করি সেটা হচ্ছে সহকারী খতিয়ান। আর সাধারণ খতিয়ান হচ্ছে ওই যে কোনায় দুইটা থাকে। তার মানে একটা যদি শুধুমাত্র লেনদেন থাকে তারপরও আমার সাধারণ খতিয়ান দুইটাই হবে, আর সহকারী খতিয়ান তখন কি হইতো? এইটা হইতো না, ধরো শুধুমাত্র এইটা হইতো। আবার সহকারী খতিয়ান চারটাও হইতে পারে, পাঁচটাও হইতে পারে, কিন্তু সাধারণ খতিয়ান কি হবে? দুইটাই হবে, ঠিক আছে? তাহলে এখানে দুই ধরনের খতিয়ান আছে, একটা হচ্ছে সহকারী খতিয়ান, একটা হচ্ছে সাধারণ খতিয়ান। প্রথমে আমরা সাধারণ খতিয়ান দিয়ে শুরু করব, চলো। তাহলে সাধারণ খতিয়ান কয়টা হবে? সাধারণ খতিয়ান হবে দুইটা। এই যে বেসিকটা বোঝানোর জন্য তোমাদের এই বাড়তি কথাগুলো বললাম, আমার বিশ্বাস তোমাদের এটা উপকারে লাগবে, ঠিক আছে? এরপরে দেখো এখানে তুষার এন্টারপ্রাইজের সাধারণ খতিয়ান করতে বলছে, এবং আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে করি, আমি পছন্দ করি হচ্ছে চলমান জের ছক। আমরা সবসময় এটা চলমান জের ছকেই করবো, কারণ চলমান জের ছক হচ্ছে তোমার টাইমটা তোমাকে সেভ করবে, ঠিক আছে? তাহলে চলমান জের ছকে প্রথমে কি বলা আছে দেখো। প্রথমে আমরা দেনাদার হিসাব করব এবং এরপর আমরা বিক্রয় হিসাব করব সাধারণ খতিয়ান ওই যে কোনায় থেকে। ওকে, ডান। তাহলে চলমান খতিয়ানের ছক কি? ছকটা একটু আমরা আগে ভালো করে নেই। প্রথম হচ্ছে তারিখ, দেন হচ্ছে বিবরণ, দেন হচ্ছে জাবেদা পৃষ্ঠা। দেখো খতিয়ানে হয় জাবেদা পৃষ্ঠা আর জাবেদা হয় খতিয়ান পৃষ্ঠা। কেন হবে এটা? এইটা হবে হচ্ছে তোমার এই কারণে যে আমরা যে এই খতিয়ানের লেনদেনগুলো নিয়ে আসছি, এটা আমরা জাবেদা থেকে নিয়ে আসছি। কোন জাবেদা? বিক্রয় জাবেদা। কারণ লেনদেনের রেফারেন্স আমাকে সবসময় জাবেদাই দেয়, এটা মনে রাখবা। আর এইখানে হচ্ছে ডেবিট টাকা, তার মানে আমরা যে হিসাবটা করতেছি সেটা যদি ডেবিট হয় তাহলে এখানে, আমরা যে হিসাবটা করতেছি সেটা যদি ক্রেডিট হয় তাহলে এখানে। আর এইটার নাম হচ্ছে জের বা ব্যালেন্স। এটার নাম কি? জের বা ব্যালেন্স। ব্যালেন্স মানে কি? উদ্ধৃত, যেটা আমার হাতে আছে। তাহলে এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তার মানে যদি আমার ডেবিট হয় তাহলে ব্যালেন্স ডেবিটে, যদি আমার ক্রেডিট হয় তাহলে ব্যালেন্স ক্রেডিটে। সহজ কথা, যদি ডেবিট বড় হয় তাহলে ব্যালেন্স ডেবিটে, যদি ক্রেডিট বড় হয় তাহলে ব্যালেন্স হচ্ছে ক্রেডিটে। তাহলে আমরা শুরু করি, চলো। ওকে, তাহলে এই যে ধারে বিক্রয় আমরা যেটা করছিলাম, এইটার লেনদেনটা আসলে আমাদের কি ছিল? এটার লেনদেন ছিল দেনাদার হিসাব ডেবিট, আর কি ছিল? বিক্রয়, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট আর ছিল বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট আর ছিল বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার হিসাব যেহেতু ডেবিট ছিল আর বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট ছিল, তাহলে আমরা এখন করতেছি কি? প্রথমে দেনাদার, তাহলে অপোজিট নাম আমরা অবশ্যই আমরা বিক্রয় হিসেবে লিখবো। আরেকটা কথা, সাধারণ খতিয়ান সবসময় যে মাস করতেছো সেই মাসের শেষ তারিখে করতে হয়। কারণ কি? মোট যে আমাদের লেনদেনটা আছে সেটা নিয়ে আমরা সাধারণ খতিয়ান করি। তাহলে জুলাই 31 তারিখে আমরা দিলাম 2022 সালের, আমরা অপোজিট নাম বিক্রয় লিখলাম। আমাদের এখানে দেনাদার কি? ডেবিট। তাহলে টাকাটা গিয়ে বসবে কই? ডেবিটে, কারণ দেনাদার হচ্ছে আমার ফোকাস। দেনাদার যেহেতু ডেবিট, টাকাও ডেবিটে, ব্যালেন্সে গিয়ে বসলো ডেবিটে। বাস, ডান। আমরা দেনাদার হিসাব করে ফেললাম। কিভাবে করলাম? দেনাদার আমরা নাম লিখলাম, ছক করলাম, আমরা অপোজিট নাম এখানে লিখে দিলাম, আর আমাদের ফোকাস কি? দেনাদার। তাহলে দেনাদার ডেবিট, টাকাও ডেবিটে, ব্যালেন্সও ডেবিটে। এখন আমরা কি করব? এখন আমরা করব হচ্ছে বিক্রয় হিসাব। এখন আমরা কি করব?
বিক্রয় হিসাব। তাহলে বিক্রয় হিসাব যখন করব সেম ভাবে আমরা ছক করে নেই, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উপরে হচ্ছে যে হিসাবে কোড নং সহ, নিচে হচ্ছে জের বা উদ্ধৃত বা ব্যালেন্স, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, অথবা ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স, তোমরা যেভাবে লেখো কোনো সমস্যা নেই। ওকে, আর এইখানে তারিখটা হচ্ছে সব সময় শেষের তারিখটা হবে। এখানে তারিখটা কি হবে লক্ষ্মী ভাই? সব সময় এখানে শেষের তারিখটা হবে, এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করবো। ওকে, তাহলে দেখো শেষের তারিখটা লিখলাম। এখন আমরা আবার ওই আগের পদ্ধতিতে খতিয়ান আমরা কিভাবে করি, আমরা যে হিসাবটা করি এটা হচ্ছে আমাদের ফোকাস বিক্রয়। তাহলে অপোজিট নাম এবার কি, আগে হয়েছে বিক্রয়, এবার অপোজিট নাম কি, দেনাদার, লিখলাম, শেষ। এবার বিক্রয় আগে কি ছিল, দেখো ক্রেডিট, বিক্রয় কি ছিল, ক্রেডিট, আর আগে ছিল কি, দেনাদার, ডেবিট। তাহলে বিক্রয় যেহেতু করতেছি, ফোকাস বিক্রয়, টাকাটা কই যাবে, ক্রেডিটে, তাহলে ব্যালেন্সও আমার কই গেল, ক্রেডিটে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা ছক করে একদম শেষের তারিখ, যেহেতু এটা হচ্ছে আমাদের সাধারণ খতিয়ান, তাহলে অবশ্যই ওই নির্দিষ্ট মাসের শেষ তারিখে করতে হবে। অপোজিট নাম লিখলাম, এবং যেহেতু আমরা বিক্রয় করতেছি, বিক্রয় ক্রেডিট, টাকাও ক্রেডিটে বসাই দিলাম, ডান। ওকে, তাহলে আমাদের সাধারণ খতিয়ান যে এইখান থেকে সেটা আমাদের শেষ। এবার আমরা করব কি, সহকারী খতিয়ান। এবার আমরা কি করবো লক্ষ্মী ভাই, সহকারী খতিয়ান, ওই আমরা চলমান জেরেই করব। এবার আমরা আসি, তাহলে সহকারী খতিয়ান কোন দুইটা হবে বলছিলাম তোমাদের অবশ্যই, বাট তারপরে আমি তোমাদের আবার বলে দিই। দেখো, সহকারী খতিয়ান হবে হচ্ছে এই দুইটা। সহকারী খতিয়ান কয়টা হবে, এই দুইটা। তার মানে এই যে দেনাদারকে আমরা আলাদা আলাদা করে যে খতিয়ান লিখি, যার যতটুকু ক্রয় বিক্রয়, সেটাই হচ্ছে আমার সহকারী খতিয়ান, আর টোটাল যেটা আমরা করি সেটা হচ্ছে আমার সাধারণ খতিয়ান। ঠিক আছে না, ঠিক নেই? ওকে, তাহলে আমরা যাই দেখে আসি আমাদের সহকারী খতিয়ান। সহকারী খতিয়ান কয়টা হবে, দুইটা। কি আছে, রানিকা ট্রেডার্স এবং রাসেল ট্রেডার্স। তো এই দুইজন, তো এরা আসলে আমার কি, এই দুইজন হচ্ছে আমার কি, প্রাপ্য বা দেনাদার। ওই যে আগে আমরা দেনাদার করে আসছি, একটাই প্রাপ্য লিখলাম, একটাই দেনাদার লিখলাম, যেন তোমরা না হয়ে যাও। আলটিমেটলি তো সমর্থক শব্দ, ঠিক আছে, প্রাপ্য বা দেনাদার, সহকারী খতিয়ান। ঠিক আছে, ওকে। এবার তাহলে এই দুইজন আমার কি, দেনাদার। তার মানে ওই যে সাধারণ খতিয়ান আমরা যে দেনাদারের স্টাইলে করছি, এখানেও সেম করব। দেখি আমরা তাহলে কিভাবে করতে হয়। তো যখন আমরা এই রানিকার কাছ থেকে কিনছি, তখন জাবেদা কি ছিল হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, আর কি ছিল, বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে, তো সেম, প্রত্যেকটাই তো সেম হবে। তাহলে আমরা প্রথমে কি করব, ছক করব। ছক করলে কি করতে হবে, তারিখ এবং বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। এই যে ডেবিট টাকা বা ক্রেডিট টাকা কার জন্য লিখছি, এই যে টাকা, এই যে আছে, নামটা আছে রানিকা, এ তো আমার একটা দেনাদার। ও যদি ডেবিট হয় তাহলে এটা ডেবিট হবে, ও যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট হবে। ওকে, আর এই তারিখের কথাটা আমি তোমাদের বারবার মনে করাই দিচ্ছি। দেখো লক্ষ্মী ভাই, তারিখটা ভালো করে খেয়াল করবে। এখানে যখন আমরা সহকারী খতিয়ান করি, তখন হচ্ছে যার যে তারিখটা, তাকে সে তারিখটা বসাই। যখন আমরা সহকারী খতিয়ান করি, তখন যার যে তারিখটা, আমরা সেই তারিখটা বসাই। সাধারণ খতিয়ানে কি বসাই, ওই মাসের শেষ তারিখ। বাট এখানে হয় কি, যে তারিখে ঘটনাটা ঘটছে সেটা। ওকে, তাহলে আমরা এটা ভালো করেই বুঝছি যে এখানে জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, আর হচ্ছে কি, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা অপোজিট নাম কি পাইছি, বিক্রয় পাইছি, লিখছি তারিখ দিয়ে। ওকে, ডান। তাহলে আমরা করতেছি কি, দেনাদার। তাহলে দেনাদার এখানে কি, ডেবিট। তাহলে দেনাদার আমরা ডেবিটের ঘরে লিখছি। আমাদের এখানে তাহলে ব্যালেন্সটা এবার কোথায় চলে যাবে, ডেবিটে চলে যাবে, শেষ। ওকে, এবার আমরা আসি রাসেল এন্টারপ্রাইজে। রাসেল এন্টারপ্রাইজে কি হবে, সেম ভাবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ডেবিট হচ্ছে তোমার কি আছে, জের, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এই জেরের নাম হচ্ছে উদ্ধৃত বা ব্যালেন্স। এবার এখানে আমরা ওই সেম লাস্টের ডেটটাই লিখবো। কোন ডেটটা, 2022 জুলাই 20, মানে ওর যে ডেটটা ছিল, যে তারিখে আমরা হচ্ছে গিয়ে এই রাসেলের কাছ থেকে কিনছি। বাট সাধারণ খতিয়ান হলে কি করতাম, লাস্ট ডেটটা লিখতাম। এটা বারবার বলতেছি যেন তোমাদের মাথায় গেঁথে যায়, তোমরা যেন এই ভুলটা না করো। ঠিক আছে ভাই? ওকে, তাহলে এখানেও তো আমার যখন রাসেলের কাছ থেকে ক্রয় করছি, তখন আমার কি হয়েছে, রাসেল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে কি লিখছি, আমরা রাসেল, তাহলে রাসেলের অপোজিট নাম লিখছি বিক্রয়। এখানে হচ্ছে আমার কি আছে, 2022 জুলাই 10, যে তারিখে ঘটনা ঘটছে। রাসেল আমার দেনাদার হচ্ছে আমার জন্য কি, ডেবিট, টাকাটা আমরা ডেবিটে লিখছি, ব্যালেন্সটাও আমরা গিয়ে ডেবিটে লিখছি। তাহলে এই একটা খতিয়ান, একটা হচ্ছে জাবেদা দিয়ে, বিক্রয় জাবেদা, আমরা দুইটা খতিয়ান করছি। একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। একটা হচ্ছে সাধারণ খতিয়ান, আর একটা কি,
সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান কয়টা হয়? একটা ছক থেকে দুইটা। সহকারী খতিয়ান কয়টা হবে? যতগুলা লেনদেন থাকবে বা যতগুলো আমার দেনাদার থাকবে বা পাওনাদার থাকবে, ঠিক আছে? তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস করলাম এবং আমরা আরো কি করছি, সাধারণ খতিয়ানের ডেট দিতে হয় ওই মাসের শেষ তারিখ এবং টাকাটা হবে মোট টাকা যেটা দুইটা মিলে। আর সহকারী খতিয়ান হবে কি, যার যেদিন লেনদেন ঘটছে এবং যার যতটুকু টাকা সেটা। তাহলে আমরা হচ্ছে ইনশাল্লাহ এই যে দুইটা মানে ছিল, খতিয়ান ছিল, এটা আমরা নতুন করে শিখলাম এবং এটা খুবই ভালো হয়েছে যে একটা অঙ্কের মধ্যেই আমাদের এভাবে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান দেওয়া ছিল। তো আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা তোমরা এটা খুব ভালো করে বুঝতে পারছো। তোমাদের সবার জন্য সবসময় অনেক শুভকামনা থাকে এবং আমি চেষ্টা করি তোমাদের বারবার করে যেন এই অঙ্কগুলো তোমরা অনেক চমৎকারভাবে বুঝতে পারো। কারণ হচ্ছে এই টাইপের যদি 5-7টা অঙ্ক তুমি প্র্যাকটিস করতে পারো, ইনশাআল্লাহ তোমাকে আর কেউ থামায় রাখতে পারবে না, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করি তোমরা অনেক ভালো পড়াশোনা করতেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।